আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে বরাবরের মতো তোমাদের জন্য আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সেটা হলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সেদিন এই মাঠ কবিতাটি। তো আমি শুরু করছি জীবনানন্দ দাশের কবিতা সেদিন এই মাঠ। তো প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব, তারপর আমরা একে একে পাঠ পরিচিতি, কবিতার প্রেক্ষাপট এবং কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা তোমাদেরকে অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমার সাথে থাকো। আমি প্রথমে শুরু করছি। আমি জীবনানন্দ দাশ সম্পর্কে আগে আমরা জানবো। এখানে কি বলা হচ্ছে দেখো, কবি পরিচিতি। প্রথমে আমরা এটা দেখব যে জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ আর মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাস। তো আমরা দেখতে পেলাম যে জীবনানন্দ দাশ এই কবিতার নাম এবং কবির নামটি তোমরা খুব ভালো করে মনে রাখবে, যে সেই দিন এই মাঠ কবিতার লেখক হচ্ছে জীবনানন্দ দাশ। তো তার নামের বানানটা একটু খেয়াল করবে, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। তো তার জন্ম হচ্ছে 1899 সালে। তো তোমরা আসলে জেনে রাখবে যে বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন লেখক, তাদের জন্ম কিন্তু একই সালে। এটা হচ্ছে 1899 সালে। এখন কে কে তোমরা কি বলতে পারো? তোমরা যদি জেনে থাকো কমেন্টে আমাকে জানিও, তো না পারলে আমি তোমাদেরকে বলেই দিব। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়, আরেকজন হচ্ছে জীবনানন্দ দাশ। তো তার জন্ম কোথায় বললাম? 1899 সালে বরিশাল শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাশ আর মাতা হচ্ছে কুসুম কুমারী দাস। তো তার মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও কিন্তু একজন কবি ছিলেন। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম একটা প্রশ্ন আসে এখান থেকে, যে কোন কবির মাতাও একজন কবি ছিলেন। তো তখন উত্তর কি হবে? জীবনানন্দ দাশ। তো কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। এখানে কিন্তু বলাই হচ্ছে যে কুসুম কুমারী দাসও একজন তিনি ছিলেন একজন স্বভাব কবি। তো আমরা কুসুম কুমারী দাস সম্পর্কে একটু জেনে নেই। তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি যে কুসুম কুমারী দাস 1875 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাঙালি মহিলা কবি। তার রচিত বিখ্যাত কবিতা আদর্শ ছেলে। তো তোমরা এই কবিতাটির নাম অবশ্যই সবাই শুনে থাকবে। তার একটি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা আছে, কবিতাটির নাম হচ্ছে আদর্শ ছেলে, যার প্রথম চরণ হচ্ছে এটি, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো বিভিন্ন পাঠ্যপুস্তকে এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়। তো তখন থেকে তিনি আসলে আমাদের কাছে কবি হিসেবে সমধিক পরিচিত। তো এখন আমরা তার কুসুম কুমারী দাসকে আবার কি বলা হচ্ছে, যে তিনি ছিলেন একজন স্বভাব কবি। যে স্বভাব কবি, এখানে কিন্তু এই স্বভাব কবি বলতে কি বোঝায় এটা কিন্তু তোমরা অনেকে জানো না। তো এখন আমি তোমাদেরকে বলবো যে স্বভাব কবি হচ্ছে, দেখো, যে কবির কবিত্ব শক্তি জন্ম থেকে লব্ধ, যেই কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন তাকে বোঝায়। তার মানে এখানে কি বলা হচ্ছে, যে যেই কবির কবিত্ব শক্তি জন্ম থেকে লব্ধ, মানে কেউ কেউ আছে জন্ম থেকে তার মধ্যে মানে কবিত্ব শক্তিটা আমরা দেখতে পাই, জন্মের পরে থেকে আমরা বুঝতে পারি যে সে আসলে বড় হয়ে একজন কবি হবে। তো এরকম যার স্বভাবে কবি কবি একটা ভাব আছে তাকে বলা হয় স্বভাব কবি। এবং তিনি কি করেন? প্রাকৃতিক শোভা বর্ণনা করেন, আর তাকেই মূলত আমরা স্বভাব কবি নামে চিনি। তো জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী দাসও একজন স্বভাব কবি ছিলেন। তো তারপরে দেখো, জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। তার মানে তিনি কোন কোন কলেজে পড়াশোনা করেছেন সেটা তোমাদের একটু মনে রাখতে হবে, যে ব্রজমোহন স্কুল আর হচ্ছে ব্রজমোহন কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি শিক্ষালাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন। তার মানে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেও তিনি বাংলায়
অনেক কবিতা, গল্প, উপন্যাস আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তো তার মানে তিনি একজন বড় মাপের কবি ছিলেন। তারপর দেখো কি বলছে, যে তিনি অধ্যাপনা শুরু করেন। অধ্যাপনা মানে হচ্ছে তিনি অধ্যাপনা কি, অধ্যাপনা সম্পর্কে আমরা এখানে লিখে রেখেছি। দেখো, অধ্যাপনা হচ্ছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান ও গবেষণামূলক একটি পেশা। তার মানে তিনি কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে যারা পাঠদান করেন তাদেরকে মূলত অধ্যাপক বলা হয়। তো এটাকে বলা হয় যে তিনি কিন্তু কলেজে অধ্যাপনা করেছেন, এজন্য তাকে বলা হয় অধ্যাপক। সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি। তার মানে যে এখানে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, আধুনিক জীবন চেতনার কবি। তাহলে আধুনিক জীবন চেতনার কবি বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখন জানবো। যে আধুনিক জীবন চেতনার কবি হচ্ছে যে তিনি মূলত নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, গভীর মনস্তাত্ত্বিক জটিলতাকে নিজস্ব কাব্যশৈলী ও পরাবাস্তববাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য তাকে আধুনিক জীবন চেতনার কবি বলা হয়। তার মানে আধুনিক জীবন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে জটিলতার দিকে যাচ্ছে। তো মানুষ দিনে দিনে যত পরিস্থিতি যত জটিল হচ্ছে, তো যতই আমরা আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু আমাদের আসলে চলাফেরা, দৃষ্টিভঙ্গি সব কিছুই জটিলতার দিকে যাচ্ছে। আর তিনি মূলত এই নাগরিক এই জীবনের, আর আমাদের জীবনে কিন্তু যত আমরা আধুনিকতার দিকে যাচ্ছি ততই কিন্তু আমাদের জীবনে হতাশা, নিঃসঙ্গতা এবং কি মনস্তাত্ত্বিক জটিলতা এগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো তিনি তার কবিতায় এই বিষয়গুলো নিয়ে মূলত তুলে ধরেছেন, এই জন্য তাকে মূলত আধুনিক জীবন চেতনার কবি বলা হয়। আধুনিক জীবনের যে মানুষের যে নাগরিক দৃষ্টিভঙ্গি এবং তাদের জীবনের যে হতাশা, নিঃসঙ্গতা এবং মনস্তাত্ত্বিক যে একটা পরিবর্তন, এই বিষয়গুলো মূলত তার কবিতায় দেখানো হয়েছে। আর এই জন্যই তাকে আধুনিক জীবন চেতনার কবি বলা হয়। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত। মানে তিনি হচ্ছে প্রকৃতি নিয়ে, প্রকৃতির বিভিন্ন রূপ, গন্ধ এগুলা নিয়ে তিনি মূলত কবিতা লিখেছেন, এই জন্য তাকে রূপসী বাংলার কবিও বলা হয়। তোমরা এই কথাটা আগে থেকে শুনেছ, যে বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতা গুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। মানে তিনি হচ্ছে কবির দৃষ্টিতে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটাকে কবি অনেক মানে সুন্দরভাবে তার কবিতায় তুলে ধরেছেন। এদেশের গাছপালা, লতা গুল্ম, ফুল পাখি এগুলা তার হচ্ছে জন্ম থেকে এগুলা তার প্রিয়। আর এই বিষয়গুলাই তিনি তার কবিতায় তুলে ধরেছেন, আর এই জন্যই তাকে রূপসী বাংলার কবিও বলা হয়। তার রচিত কিছু গ্রন্থ আছে, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ, যেমন ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, কবিতার কথা, রূপসী বাংলা, মাল্যবান ইত্যাদি। এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। আর এই কবিতাগুলোতে মূলত বাংলার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য এগুলা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আর এজন্যই তাকে রূপসী বাংলার কবি বলা হয়। 1954 সালের 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তার মানে তিনি কিন্তু ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে তারপরে মৃত্যুবরণ করেছেন। তার মানে তিনি ট্রাম দুর্ঘটনা মানে কি, ট্রাম বিষয়টা কি এটা তোমাদেরকে একটু বলি। যে শহরের রাস্তায় পাতা লোহার রেলের উপর দিয়ে চলাচলকারী যাত্রীবাহী যান বিশেষ। তার মানে এটা হচ্ছে এরকম একটা গাড়ি, যেটা হচ্ছে শহরের রাস্তায় পাতা লোহার রেলের উপর দিয়ে চলে। তো ওইখানে ওই গাড়ি চলাচলের সময় ওইখানে অ্যাক্সিডেন্টে তিনি আহত হন এবং পরবর্তীতে তিনি 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। তার মানে 1954 সালের 22 অক্টোবর তার মৃত্যু হয়। এই বিষয়টা তোমরা মনে রাখবে। প্রত্যেকটা কবি লেখকের জন্ম মৃত্যু সাল এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এই যে এখান থেকে যে স্বভাব কবি জীবনানন্দ দাশের পিতামাতার নাম মনে রাখতে হবে, এবং কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। তো স্বভাব কবি কে ছিলেন, এখান থেকে মূলত এই প্রশ্নটা বেশি আসে। এবং তাকে আধুনিক জীবন চেতনার কবি কেন বলা হয় এবং তাকে রূপসী বাংলার কবি কেন বলা হয়, এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো এগুলো মনে রাখতে হবে, এবং জন্ম মৃত্যু এই বিষয়গুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে।
তোমরা অবশ্যই জানো যে এইগুলা থেকে প্রচুর এমসিকিউ এসে থাকে, এজন্য মনে রাখতে হবে। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন কথা না বাড়িয়ে আমরা এই কবিতার পাঠ পরিচিতিতে চলে যাই। তো এই কবিতায় আসলে কি বলা হচ্ছে সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। দেখো যে সেই দিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত। তার মানে তার একটি কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থটির নাম হচ্ছে রূপসী বাংলা। ওই গ্রন্থের একটি কবিতা হচ্ছে সেই দিন এই মাঠ। তো সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু মানে হচ্ছে ক্ষয়িষ্ণু মানে হচ্ছে ক্ষয় হওয়া, যেটা দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে। আমাদের সভ্যতা কিন্তু দিনে দিনে ক্ষয় হচ্ছে। তো সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ মানে হচ্ছে যা আবার নতুন করে নির্মিত হয়। একদিকে সভ্যতা যেমন ক্ষয় হয়, আবার অন্যদিকে তার নির্মাণও চলে। তো মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। তো আমরা সবাই জানি এই বিষয়টি যে প্রত্যেক মানুষ মাত্রই মরণশীল। যাদের প্রাণ আছে আসলে তারাই কিন্তু মৃত্যুবরণ করবে। তো এখানে কবি এই কথাটি বলছেন যে মরণশীল ব্যক্তি মানুষ কিন্তু মৃত্যুর কূলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে চিরকালের ব্যস্ততা থেকে যায়। তো মানুষ মারা যায় ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে প্রকৃতিতে কিন্তু মানুষের যে আগের কর্মব্যস্ততা সেটা কিন্তু একই রকম থাকে। কেউ মারা গেলে তার সাথে সাথে কিন্তু প্রকৃতির এই ব্যস্ততা থেমে যায় না। তো এটাই মূলত কবিতার মূল ভাব। এই বিষয়টি কবি আমাদেরকে দেখাতে চেয়েছেন গভীর জীবন চেতনা থেকে। তো তারপর দেখো কি বলছে, মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নের মরণ নেই। গভীর জীবন তৃষ্ণা নিয়ে কবি এই সত্যটিকে এখানে কবিতাটিতে তুলে ধরেছেন। তো এখানে কবি বলছেন যে আসলে আমি একটু নিজের ভাষায় বলি যে দেখো, প্রত্যেক মানুষই কিন্তু মরণশীল। এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। তো আমরা বেঁচে থাকবো না, কিন্তু আমি বেঁচে থাকবো না বলে যে পৃথিবীর সব কিছু থেমে যাবে আমি মারা যাওয়ার পরে, বিষয়টি কিন্তু এমন নয়। আমরা যে কেউ যে কোনো সময় মারা যেতে পারি, কিন্তু আমরা মারা যাওয়ার সাথে সাথে আমাদের পৃথিবী কিন্তু থেমে থাকবে না। পৃথিবী কিন্তু তার আগের মতোই চলবে, মাঠেও চঞ্চলতা থাকবে। চালতা ফুলে যেভাবে আগে শীতের শিশির পড়তো, আমি মারা গেলেও সেভাবেই পড়বে। তো লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হবে মঙ্গলবার্তা। খেয়া নৌকা মানে ছোট ছোট নৌকা। এই নৌকাগুলো নদী নালাতে চলবে, কোথাও কোনো মৃত্যুর রেশ আমরা দেখতে পাবো না। ফলে মৃত্যুতেই কিন্তু সব কিছু শেষ নয়। পৃথিবীর যে এই বহমানতা, মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এভাবে কিন্তু চলতে থাকবে পৃথিবী। এই যে বহমানতা, এই বহমানতা কিন্তু কারো মৃত্যু দিয়ে এই বহমানতাকে কিন্তু বেঁধে রাখা যাবে না। পৃথিবী কিন্তু তার আগের নিয়মে আগের গতিতে চলবে। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে কবি আরেকটা কথা বলেছেন, দেখো এখানে যে এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। তাহলে কার মৃত্যু নেই? সৌন্দর্যের। মানুষের স্বপ্নের কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। তার মানে মানুষ মারা যায়, মারা গেলেও মানুষের মৃত্যুর রেশ কিন্তু কোথাও আমরা দেখতে পাই না। পৃথিবী কিন্তু তার আগের নিয়মেই চলে। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। তার মানে এখানে লেখক কি বোঝাতে চাচ্ছেন আমাদেরকে, যে মানুষ মারা যায় ঠিক আছে, মানুষের মৃত্যু আছে, তবে মানুষ যে স্বপ্ন দেখে এই স্বপ্নের কিন্তু কখনো মরণ নেই। এবং পৃথিবীর যে সৌন্দর্য, এই প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্যের রূপের কিন্তু কখনো মৃত্যু হয় না। গভীর জীবন তৃষ্ণা নিয়ে কবি এই সত্যটিকে এখানে তুলে ধরেছেন। তো আমরা দেখতে পেলাম এখানে যে আসলে ব্যক্তি মানুষ কিন্তু মরণশীল। মানুষ পৃথিবীতে কোনো দিন চির অমর হয়ে থাকবে না। তো অমর হয়ে না থাকলেও মানুষের মৃত্যুর সাথে সাথে কিন্তু আমাদের এই পৃথিবী থেকে সব কিছু কিন্তু স্তব্ধ হয়ে যাবে না। পৃথিবী আগের নিয়মে চলবে। তার যে প্রকৃতি, তার যে রূপ, সেগুলো কিন্তু আগের মতোই থাকবে। তো এই বিষয়টি কবি এখানে গভীর জীবন তৃষ্ণা নিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমরা এই পাঠ পরিচিতিটাকে আমরা আসলে এটার প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করতে চাই, এটাকে আমরা কয়েকটি পয়েন্টে মনে রাখতে পারি। তোমাদের সৃজনশীল লেখার সুবিধার্থে তোমরা এই পয়েন্টগুলো মনে রাখতে পারো, তাহলে মূলত তোমরা সৃজনশীলে এই বিষয়গুলো তুলে ধরতে পারবে। এক হচ্ছে নশ্বরতা ও অবিনশ্বরতা।
এটা বলতে কি বোঝাচ্ছে যে মানুষ মরণশীল কিন্তু বাংলার প্রকৃতির রূপ ও প্রাণচঞ্চলতা শাশ্বত। মানে এখানে হচ্ছে নশ্বরতা মানে অবিনশ্বরতা মানে যেটা নশ্বরতা মানে হচ্ছে যে যেটা শেষ হয়ে যাবে, আর অবিনশ্বরতা মানে যেটা শেষ হবে না। তো মানুষ কিন্তু মরণশীল, কিন্তু এই প্রকৃতির যে রূপ চাঞ্চল্য এটা কিন্তু কখনো মরে না, এটা কিন্তু শাশ্বত। তারপরে কবি কি বলছে যে দেখো যে প্রকৃতির চিরন্তনতা, এখানে কিন্তু প্রকৃতির চিরন্তনতা বোঝানো হয়েছে। যেমন কবি চলে যাবেন কিন্তু চালতা ফুল, লক্ষ্মী পেঁচা, নদী, নক্ষত্র সবকিছু কিন্তু আগের মতো থাকবে। তো এটাই হচ্ছে প্রকৃতির চিরন্তনতা, মানে প্রকৃতি কিন্তু কখনো শেষ হয়ে যাবে না। তারপরে দেখো কি বোঝাতে চেয়েছেন কবি, ইতিহাসের সাক্ষী। কবির মতে এই অ্যাসিরিয়া ও ব্যাবিলনের মতো অনেক সভ্যতা ধুলো হয়ে গেছে, কিন্তু প্রকৃতির এই মাঠ, নদী ও চাঁদনি রাত একই রকম থেকে গেছে। তার মানে পৃথিবীর যে বড় বড় সভ্যতাগুলো আছে, তোমরা ইতিহাস বইয়ে এই সভ্যতাগুলোর নাম শুনে থাকবে, যেমন অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। এই সভ্যতাগুলো কিন্তু আসলে ধুলো হয়ে গেছে, কিন্তু প্রকৃতির এই মাঠ, নদী ও চাঁদনি রাত কিন্তু একই রকম রয়ে গেছে। মানে সভ্যতাগুলো কিন্তু দিনে দিনে ধ্বংস হয়ে গেছে, কিন্তু প্রকৃতি তো আগের মতোই। এটাই কবি এখানে বলছে যে ইতিহাসের সাক্ষী। তারপরে দেখো 4 নম্বরে কবি কি বলেছেন যে স্বপ্ন ও সৌন্দর্য। মানুষের মৃত্যুর পর এই পৃথিবীতে সোনার স্বপ্নের স্বাদ বা স্বপ্নের জগৎ ফুরিয়ে যায় না। তার মানে মানুষ মারা যায় ঠিক আছে, কিন্তু প্রকৃতিতে স্বপ্ন এবং স্বপ্ন দেখার স্বাদ সেটা কিন্তু কখনোই শেষ হয় না। তো আমি এটা আগেও তোমাদেরকে বলছি, তাহলে আমরা এই পাঠ পরিচিতিটা এই পয়েন্ট আকারে এভাবে মনে রাখতে পারি যে এখানে নশ্বরতা এবং অবিনশ্বরতা দেখানো হয়েছে এবং প্রকৃতির চিরন্তনতা তুলে ধরা হয়েছে। তারপরে ইতিহাসের সাক্ষী হিসেবে এখানে ইতিহাস থেকে কবি তথ্য নিয়ে এখানে কথা বলেছেন। তারপর স্বপ্ন এবং সৌন্দর্যের চিরন্তন বিষয়টি এখানে কবি তুলে ধরেছেন। তো আমরা এখন সরাসরি কবিতায় চলে যাব। এটি অত্যন্ত ছোট একটি কবিতা, তোমরা চাইলে মুখস্থ করতে পারো। কবিতা মুখস্থ করে রাখলে তোমার দেখা গেছে এমসিকিউ এর জন্য অনেক ভালো হয়। এটা যেহেতু অত্যন্ত ছোট একটি কবিতা, তোমরা চাইলে নিজের ইচ্ছাতে এটা মুখস্থ করে রাখতে পারো। কবিতাটি অত্যন্ত আকর্ষণীয় একটি কবিতা, আমার কাছে অনেক পছন্দের একটি কবিতা। তো এখানে আমরা কবিতাটির নাম আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সেই দিন এই মাঠ, লিখেছেন হচ্ছে জীবনানন্দ দাশ। তো আমরা এখন কবিতায় চলে যাচ্ছি। দেখো কি বলছে যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। মানে সেই দিন এই মাঠ, সেই দিন মানে কোন দিন? যেদিন কবি চলে যাবেন, যেদিন কবি পৃথিবীতে থাকবেন না, সেদিনের কথা এখানে বলা হয়েছে। যে যেদিন কবি চলে যাবেন এই মাঠ, এই মাঠ দ্বারা কি বোঝানো হয়েছে যে এখানে কবি যে মাঠে আছেন তার মানে এখানে পৃথিবীকে বোঝানো হচ্ছে। এই মাঠ মানে হচ্ছে পৃথিবী। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। স্তব্ধ মানে হচ্ছে থেমে যাবে না। আমার স্তব্ধ হবে না কো, না কো মানে হচ্ছে না, মানে আমাদের সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। যেদিন কবি এখানে বলছেন যে যেদিন কবি থাকবেন না সেই দিনও কিন্তু এই পৃথিবী থেমে যাবে না, এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর দেখো কি বলছে, এই নদী নক্ষত্রের তলে, এই নদী নক্ষত্রের তলে। নক্ষত্র মানে নক্ষত্র তো তোমরা জানোই, নক্ষত্র মানে হচ্ছে আকাশে কিন্তু অনেক নক্ষত্র থাকে, এর মধ্যে আকাশের তারাও কিন্তু একটি নক্ষত্র। এই নদী নক্ষত্রের তলে, তলে মানে হচ্ছে নিচে, এই নদী কিন্তু আকাশের নক্ষত্রের নিচে। সেদিনও দেখিবে স্বপ্ন, মানে সেই দিনও মানুষ কিন্তু স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখা কিন্তু কখনো শেষ হবে না। আমি কিন্তু পাঠ পরিচিতিতেই বলছি যে আসলে মানুষের স্বপ্ন দেখা কিন্তু কখনো শেষ হবে না। সেই দিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তার মানে এখানে বলছে স্বপ্নের স্বাদ, স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, যে স্বপ্ন দেখার যে ইচ্ছা মানুষের, যে প্রতিনিয়ত যে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখে, তো এটা কিন্তু কখনোই শেষ হয় না। কবে আর ঝরে মানে হচ্ছে কখনো শেষ হয় না। স্বপ্নের স্বাদ, আচ্ছা স্বপ্ন বিষয়টা কি? দেখো, আমরা যে পৃথিবীতে বেঁচে থাকি কিসের মাধ্যমে বেঁচে থাকি বলো তো? আমরা কিন্তু স্বপ্নের মাধ্যমে বেঁচে থাকি। আমাদের কিন্তু বিভিন্ন স্বপ্ন থাকে যে আমরা এটা করব। আমি যখন একটা মানে স্বপ্ন দেখি যে আমি আসলে এসএসসিতে A+ পাবো, তো সেটা যখন আমরা পেয়ে ফেলি তখন আমাদের স্বপ্ন থাকে যে আমি তারপরে আরও ভালো করব বা ইন্টারে A+ পাবো। ইন্টারে যখন A+ পেয়ে ফেলি তারপরে আবার পরবর্তী যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কিভাবে। এভাবে কিন্তু মানুষ আসলে প্রতিনিয়ত এই স্বপ্ন দেখার মাধ্যমে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে। এই স্বপ্ন না থাকলে কিন্তু আসলে মানুষ বেঁচে থাকতে পারতো না। এই কথাটি কবি এখানে বলছেন যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তারপর দেখো কি বলছে যে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে।
মানে হচ্ছে আমি চলে যাব, কিন্তু তার বলে কি চালতা ফুল, তাই বলে চালতা ফুল কি আর শিশিরে জলে ভিজবে না? চালতা ফুল হচ্ছে চালতা গাছে একটা ফুল ফুটে, তো সেটাকে বলা হচ্ছে যে এটা কি আর শিশিরের জলে ভিজবে না? তার মানে চালতা ফুল কিন্তু শিশিরের জলে ভিজে, শিশির পড়ে চালতা ফুলে। তো আমি যখন থাকবো না তখনও কিন্তু শিশির পড়বে, শিশিরের জলে কিন্তু চালতা ফুল ভিজবে। তারপর কি বলছে দেখো, নরম গন্ধের ঢেউয়ে, নরম গন্ধের ঢেউ মানে হচ্ছে নরম গন্ধ মানে হচ্ছে হালকা গন্ধ। নরম গন্ধের ঢেউ মানে হচ্ছে হালকা এক ধরনের গন্ধ। তো হালকা বাতাস বয়ে আসলে চালতা ফুল হালকা করে নড়ে ওঠে। আর এই নড়ে ওঠাটাই আসলে ঢেউয়ের সাথে কবি তুলনা করেছেন, এই নড়ে ওঠাটা মূলত ঢেউয়ের মতো মনে হয়। তো এই জন্য কবি বলছেন যে নরম গন্ধের ঢেউয়ে। তারপর দেখো কি বলছে যে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মী পেঁচা, লক্ষ্মীটি মানে হচ্ছে লক্ষ্মী পেঁচার স্ত্রী। তো কবি যখন থাকবে না পৃথিবীতে তখনও কিন্তু লক্ষ্মী পেঁচা তার স্ত্রীর জন্য, লক্ষ্মীটির জন্য কিন্তু গান গাবে। তরে মানে হচ্ছে জন্য। তো তারপরে আবার দেখো কি বলছে, একই কথা বলছে যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তার মানে এই স্বপ্ন দেখা কিন্তু কখনোই বন্ধ হবে না, পৃথিবীতে স্বপ্ন দেখা আসলে আগের মতোই থাকবে। তারপরে দেখো কি বলছে যে চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। এখানে শান্ত, শান্ত মানে হচ্ছে বাতি চোখে ব্যথা ব্যথা দেয় না, মানে হচ্ছে শান্ত বাতি। যে বাতি জ্বলার ফলে আমাদের কোনো অসুবিধা হয় না, সেটাকে বলা হচ্ছে যে চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ। ভিজে গন্ধ মানে হচ্ছে বৃষ্টির পরে যে গন্ধটা, সেটাকে বলা হচ্ছে যে ভিজে গন্ধ। মৃদু কলরব, মৃদু মানে হচ্ছে হালকা হালকা শব্দ, মৃদু কলরব। আর খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। খেয়া নৌকা মানে হচ্ছে ছোট ছোট নৌকা, খেয়া নৌকার ছোট ছোট নৌকাগুলোর কথা বলা হচ্ছে যে খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। চর মানে হচ্ছে নদীর মাঝখানে যদি জমি ভেসে ওঠে তো সেটাকে চর বলা হয়। তোমরা নাম শুনেছ আগে হয়তো বা কেউ দেখেছ যে নদী থাকে, নদীর মাঝখানে হঠাৎ করে জমি ভেসে ওঠে, সেটাকে চর বলা হচ্ছে। যে নদী খেয়া নৌকাগুলো এসে কিন্তু চরের কাছে এসে থামে, সেটাকে বোঝানো হচ্ছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরীয় দুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। তার মানে কি বলছে যে পৃথিবীর এই যে এই গল্পগুলো সব সময় বেঁচে থাকবে, চিরকালই এগুলো বেঁচে থাকবে। আমি মারা গেলেও এই গল্পগুলো শেষ হবে না, এগুলো কিন্তু চিরকালই এভাবেই থাকবে। আর এশিরীয় দুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে, এখানে দুইটা সভ্যতার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে এশিরীয় সভ্যতা, একটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। এই সিরিয়া সভ্যতা কিন্তু আজ ধুলো হয়ে গেছে, মানে এই সভ্যতা কিন্তু ক্ষণস্থায়ী, এটা কিন্তু একেবারে ক্ষয় হয়ে গেছে। আর ব্যাবিলন ছাই হয়ে আছে, ব্যাবিলন সভ্যতা মূলত একেবারে ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে। তো এই সভ্যতার কথা বলা হচ্ছে যে সভ্যতা শেষ হয়ে যাবে, পৃথিবীতে মানুষ থাকবে না, কিন্তু মানুষের যে স্বপ্ন দেখা, এই প্রকৃতির যে আসলে সৌন্দর্য, সেটা কিন্তু কখনোই শেষ হবে না। আর একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে কিন্তু পৃথিবী কখনো তার জন্য থেমে থাকবে না, পৃথিবী আগের নিয়মে চলবে। এই বিষয়টি মূলত কবি এই কবিতাটির মধ্য দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তো তোমাদের যদি যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। তো আসসালামু আলাইকুম।